আজ আমাদের অতিথি হিসেবে আছেন সাংবাদিক কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করেছেন আজকে জুন মাসের 12 তারিখ, গতকালকে আমাদের বাজেট পেশ করা হয় এবং এই বাজেট নিয়ে গতানুগতিক বাজেটই হয়, কিন্তু আমি বেশ কয়েকটা পত্রিকা পড়লাম। তারা একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি নিজেও যতটুকু পড়েছি, এবারে বাজেট কিন্তু ছিল মোটামুটি সুলিখিত এবং একটা বেশ আপনার কি বলে এটাকে মানুষের আশার কিছু সম্ভাবনা এখানে দেখানো হয়েছে এবং কিছু কিছু বিষয়ে মানে আমার কাছে তো মনে হয়েছে যে মানুষকে মানে তাৎক্ষণিক কিছু সুবিধার কথা বলা হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে যে যে বিশাল বাজেট দেওয়া হয়েছে, এত টাকা বাজেট, এই টাকা কোথেকে আসবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়ে গেছে। যাই হোক, এগুলো আমি আমার আমার একটা, কিন্তু আপনার কাছে বাজেটটা কেমন লেগেছে? আমার কাছে, আমি তো অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞ নই, সেটা আগে তো স্বীকার করে নিচ্ছি। কিন্তু সার্বিক অর্থে আমরা যেটুকু বুঝি, যেটুকু বোঝার জন্য সাংবাদিকতায় যতটুকু দরকার, সেই অর্থে বলবো যে এটা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো একটা বাজেট করেনি। এটা আহ সবাই স্যাটিসফ্যাক্টরি হওয়ার মতো, সবাইকে খুশি করার মতো একটা করেছে। পত্রপত্রিকার ভাষায় এটা ব্যবসা বান্ধব বাজেট। যদি অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ গুলো তারা যেটা বলছে যে সেখানে হচ্ছে যে 9,38,000 কোটি টাকার যে বিশাল ব্যয়ের বাজেট দিয়েছে, সেখানে 2,43,000 কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। আবার বার্ষিক উন্নয়নের কর্মসূচি এডিপি তে রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। তো এখানে যে চ্যালেঞ্জটা, যেটা কথা বলা হচ্ছে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,80,000 কোটি টাকা, অলমোস্ট 7 লাখ কোটি টাকা, যা রীতিমতো একটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য এই জন্যই যে কেন চলতি বছরের বাজেটেও দেখা গেছে যে আপনার 1 লাখ কোটি টাকা ঘাটতি রয়ে গেছিল, যেটা মানে 1 লাখ কোটি টাকা মানে রাজস্ব ঘাটতি ছিল। তাহলে এত জি। এত টাকা কিভাবে তুলবে, এটা নিয়ে একটা আহ জল্পনা কল্পনা আর কি। তারপরও স্বাভাবিক বা ভাবে ধরে নিচ্ছে যে এই জন্য যে এই সরকারটা, ইউনূস যে একটা ফুটা অর্থনীতি দিয়ে গিয়েছিল, যে তালমাটাল অবস্থা, সেই অবস্থা থেকে বর্তমান সরকার যে এগিয়ে যাবে, সেই জায়গায় 3 মাস সময়টা একটা বাজেট প্রণয়নের জন্য খুব যে বড় টাইম ছিল তা না। তারা মোটামুটি একটা পরিকল্পনা করেছে। সে পরিকল্পনায় কতটুকু অগ্রসর হতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়। প্রথম হলো যে কার্টুনটা করেছে আজকে, সেটাতে একটা মোটামুটি চিত্র বোঝা যায় যে প্রধান আমাদের অর্থমন্ত্রী বাজেট নিয়ে যাচ্ছেন, এটা বেলুন, একটা বেলুনের নিচে উনি বেলুনে চড়ে যাচ্ছেন। সেই বেলুনের কিছু ফুটা দেখা যাচ্ছে, সেই ফুটাতে দেখা যাচ্ছে যে বেকারত্ব নাম্বার 1, ঋণের বোঝা, কারখানাগুলো বন্ধ, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, মূল্যস্ফীতিটা আপনার। রাইট। এই মূল্যস্ফীতির কারণে আমরা যে টাকা পয়সা ব্যাংকে রাখতেছি, সেগুলো তেজপাতা হয়ে যায় কিনা, এটা অনেকে মানে দুশ্চিন্তা হচ্ছে। এখন প্রায় 9-এর উপরে মূল্যস্ফীতি আছে, 9%-এর উপরে। সেটা 7.5 করার পরিকল্পনা আছে। তো সব তারপরে সেফটি নেটের যে বিষয়গুলো আছে, সেখানে কিছু টাকা দেওয়া হয়েছে। আপনার শিক্ষা খাতে কিছু বাড়তি ব্যয় দেওয়া হয়েছে। আমি আরেকটা জিনিস দেখলাম, সামরিক খাতে যে ব্যয়ের যে বিষয়গুলো ছিল, সেখানে এবার এবার ডিজিএফ এর ইয়েটা কমিয়ে দেওয়া হয়েছে, বাজেটটা কমিয়ে দেওয়া হয়েছে সেখানে। আমি যদি আপনাকে পত্রিকা থেকে একটু উদ্ধৃত করে বলি যে আগামী অর্থ বছরের বাজেটে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আত্মনির্ভরশীল এবং চতুর্থ মার্তিক বাহিনীতে রূপান্তরের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। এবং এটা নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশলের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে বাজেটে। গোয়েন্দা খাতের ভিতরে তহবিল বরাদ্দের একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষণীয় সেখানে। ডিজিএফআই এর জন্য প্রস্তাবিত বরাদ্দ কমিয়ে 236 কোটি টাকা করা হয়েছে, যা চলতি অর্থ বছরের 546 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল মানে অর্ধেক, অলমোস্ট অর্ধেক করে দিয়েছে। তবে জি। এনএসআই এর বাজেট বাড়ানো হয়েছে। সেটা চলতি অর্থ বছরে ছিল 540 কোটি টাকা, এবং সেটা 624 কোটি টাকা করা হয়েছে। এখন আমরা নিজেরা যেহেতু নিজেরা যাতে
কিছু অস্ত্র উৎপাদন করতে পারি, সে ধরনের একটা প্ল্যানও নাকি এখানে নেওয়া হয়েছে। সো সার্বিকভাবে আমি মনে করি যে আহ, অনেক অনেক পণ্যের উপর কর কমানো হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে। এই আর কি, এটা নিয়ে তো বিশেষ আর ইয়ে নাই। আবার আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে থোক বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। এত বড় একটা থোক বরাদ্দ যদি, সরি, 3 লাখ কোটি টাকার যে ইয়েটা জিডিপি আছে, সেই জায়গায় প্রায় 54,000 কোটি টাকার মতো রাখা হয়েছে থোক বরাদ্দ হিসাবে। এটা তো বুঝেন আপনি, যেখানে যখন Right. দরকার হবে তখন ব্যয় করার জন্য এরকমের একটা রাখা হয়েছে। সেটা নিয়ে আবার অনেকে চিন্তা করছে যে এটা রাজনৈতিক খাতে ব্যয় হয়ে যায় কিনা, বা অপরিকল্পিত ব্যয় হয়ে যায় কিনা। না, তো এটা কিন্তু আমরা সার্বিকভাবে আমি, খেয়াল করেছি, আমরা কিন্তু একটা হ্যাঁ, জিনিস খেয়াল করলাম যে এই অর্থনৈতিক খাতগুলোর সঙ্গে কেমন করে যেন রাজনীতিটা মিলে যাচ্ছে, এবং বিভিন্ন রকম অর্থনৈতিক প্রতিষ্ঠানও রাজনীতির জন্য কাজ করছে। যে জিনিসটা আমরা গত কয়েকদিন ধরে সংসদেও দেখলাম, যে অর্থমন্ত্রী বলতেছিলেন যে ইসলামী ব্যাংক কিভাবে জামাতে ইসলামের নির্বাচনে প্রভাব বিস্তার করছে, টাকা দিয়েছে, এই যে বিষয়গুলো আপনি দেখেছেন। ইসলামী ব্যাংক নিয়েও কিন্তু এক ধরনের রাজনীতি চলছে, একজন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, সেটা নিয়ে গ্রাহক আন্দোলন করছে। এই গ্রাহক কারা, এটা নিয়েও নানা ধরনের ইঙ্গিত আছে। তো এই ইসলামী ব্যাংকের পরিস্থিতিটা, এটা আপনি কিভাবে দেখবেন এই সময়? ইসলামী ব্যাংক বড় ট্র্যাজেডির একটা বিষয়। এই ব্যাংকটা আহ জামাতই পরিচালনা করছে অলিখিতভাবে, এটা সবাই জানে। তো সেই ব্যাংকটা জামাত তাদের অর্থনৈতিক ভিত্তিটা এখান থেকে মজবুত করেছে, তাদের জন্য তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুর ক্ষেত্রে এই ব্যাংকটা তাদেরকে সহায়তা করে যাচ্ছিল দিনের পর দিন। এবং সেখানে যে লোক নিয়োগ হয় সেগুলো সব জামাতে ইসলামের। সবচেয়ে ভয়াবহ যেটা সালাউদ্দিন আহ, আহমেদ পার্লামেন্টে তুললেন, সেটা হচ্ছে যে তারা জামাতের নির্বাচনের খাতে টাকা ব্যয় করেছে, এবং জনগণের এত বড় সিএসআর খাত বা অন্য কি একটা খাত থেকে তারা এই ব্যয় করেছে। তো জনগণের টাকা তারা একটা রাজনৈতিক দলের পেছনে এভাবে ব্যয় করতে পারে না। তো যাই হোক, 2017 সালে এই ব্যাংকটা এসালাম এবং অন্যরা দখল করেছিল। সেখান থেকে আবার 5 আগস্টের পরে আবার জামাতে ইসলামের হাতে গেল। তো একটা ব্যাংক গ্রাহকদের থাকবে, সেটা সেটা কোনো দলীয় দলীয় নেতৃত্বে থাকবে কেন? সরকার যদি এটা সিদ্ধান্ত নেয় যে এটা কোনো দল কর্তৃক পরিচালিত হবে না এবং দলীয় সুযোগ সুবিধা দেওয়ার বিষয় হবে না, তাহলে আমি এটাকে ওয়েলকাম করি। এটাতে গ্রাহক যারা আছে তারাও, তাদের ওয়েলকাম করা উচিত। কিন্তু গ্রাহক সে যে জামাতে ইসলামের লোকজন যেভাবে রাস্তায় এটা নিয়ে কেওয়াজ তৈরি করছে, আমি দেখলাম যে আরেকজন আমার এক বন্ধু পোস্ট দিল যে কিছু টাকা তুলবে একজন গ্রাহক, সে টাকা তুলতে পারতেছে না। টাকা টাকা তোলারও এক ধরনের হিড়িক তৈরি হয়ে গেছে এখন। সরকার যখন নতুন একজন প্রশাসক, না ওই যে এমডি বা চেয়ারম্যান নিয়োগ দিলেন, কেন রে বাবা, এর সাথে আপনাদের কি সম্পর্ক? আপনারা কেন এগুলো নিয়ে ইয়ে করবেন? আপনি গ্রাহক যদি থাকেন, আপনার গ্রাহক আপনার নিশ্চয়তা কতটুকু দিচ্ছে, সরকার এখান থেকে টাকা তুলে নিচ্ছে কিনা, অবৈধভাবে টাকা তুলে নিয়েছিল কিনা, যেটা শেখ হাসিনার আমলে সালাম এবং নাবিল গ্রুপ দিয়ে করা হয়েছে। নাবিল গ্রুপ তো আবার জামাতে ইসলামের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা এখন হুম, এই টাকা রিশিডিউল করেছে, ঠিক আছে, এটা চলছে। আপনারা, জামাতে ইসলাম এখানে বারবার হস্তক্ষেপ কেন করতে চায় আমি জানি না। 9,000 লোককে তারা চাকরিচ্যুত করেছে, চিন্তা করে দেখেন। 9,000 লোক, তার মধ্যে মধ্যে 5,000 বা 4,000 এখন আবার নতুন করে তারা নিয়োগ দিয়েছে, সব তাদের লোক। আগের লোকগুলো কি ছিল? এগুলো নাকি সব অপদার্থ ছিল, এগুলো কিছু বুঝে না এমন। এখন খুব পদার্থ নিয়োগ করেছে তারা। তার মানে হচ্ছে যে এই ব্যাংকটাকে জামাতে ইসলাম তার পকেটে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এবং সরকার চাচ্ছে যে এটাকে একটা নিউট্রাল পজিশনে দিতে। সরকার যদি এটাকে আবার বিএনপিকরণ করতে যায়, সেটারও আমি আপত্তি করব। এটা গ্রাহকের ব্যাংক থাকুক, এবং একটা একটা সর্ববৃহত্তর, বাংলাদেশের একটা বৃহত্তর ব্যাংক, সেটা সেটা আহ, আপনার ব্যর্থ হোক, সেটা আমরা কেউ চাই না। এটা উচিত না। যে আসলে আমরা নিজেরাও মানে একদিকে যেমন চাই না যে দলীয় ভাবে কোনো ব্যাংক পরিচালনা, পাবলিক অর্গানাইজেশন, সেগুলো মানে জনগণের অংশগ্রহণ হবে, কিন্তু সেখানে দল কেন ঢুকবে? এই আবার হ্যাঁ। দলীয় বিবেচনায় কোনোটাকে বন্ধ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু ঠিক আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য কিনা। আপনি দেখবেন যে হুম, আদ্দিন হাসপাতালটা, এটা নিয়ে হ্যাঁ। এখানে একটা অঘটন ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, শাস্তি হোক, আমরা এটা চাই, কিন্তু হুম, হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া হলো। এটাকে আপনি, এই হাসপাতালে তো প্রায় 2,000 লোক ডেইলি চিকিৎসা নেয় আউটডোরে, হুম। 600-700 এটা শয্যা আছে। তো এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই এলাকার উপর একটা প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। প্রথমত হচ্ছে যে একটা প্রতিষ্ঠান বন্ধ করা কোনোভাবে আমি সাপোর্ট করতে পারি না।
এই প্রতিষ্ঠানের সাথে অনেকের শ্রম জড়িত আছে, অনেকের চাকরি জড়িত আছে, অনেক আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ইনভেস্টররা যেটা করেছে সবকিছু আছে। আপনি একটা প্রতিষ্ঠান কেন বেলাইনে গেল, এই বেলাইনে যাওয়াটা প্রতিরোধ করার জন্য আপনার লোক ছিল। আপনার লোকেরা কোথায় ছিল? এই যে 6টা শিশু মারা গেল, এটা বেলিড কারণ, এটা কর্তৃপক্ষের অবহেলা। কর্তৃপক্ষ এখানে 80 লাখ টাকা করে নাকি একটা শিশু প্রতি তাদের ফ্যামিলিকে দিতে চেয়েছে, আরো কিছু চাকরি বাকরি হাবিজাবি ও প্রতিশ্রুতিও দিয়েছে। ঠিক আছে, সেটা যদি পছন্দ না হয় আপনি দরবার করেন, তাদেরকে আরো কঠিন সাজা দেন, কিন্তু হত্যা করে কেন? এটা তো সাপোর্ট করা যায় না। এখানে দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে এই আদ্দিন হসপিটাল জামাতি ইসলামের সাথে এখানে জড়িত, এরা জামাতিদের এখানে চাকরি বাকরি দিয়ে থাকে, জামাতি ডাক্তাররা, জামাতি অমুক, এই একটা ইয়ে আছে। সরকার যদি চিন্তা করে যে না, এটা জামাতি প্রতিষ্ঠান হিসাবে এটা করতে দেব না, সে তাহলে আপনি অন্যভাবে করতে পারেন, কিন্তু এইভাবে প্রতিষ্ঠান বন্ধ করে না। আরেকটা বিষয় হচ্ছে যে এটা এক ধরনের মানে এটা কি বলবো, লোক দেখানো। লোক দেখানো এই জন্য যে আপনি জানেন যে এটা কোনোভাবেই টিকবে না, এটা উচ্চ আদালতে জাস্ট রিট করলে এটা খারিজ হয়ে যাবে। সো মানুষকে বোঝানো যে আমরা বিরাট পদক্ষেপ নিয়ে নিয়েছি, কিন্তু দেখো আদালত তো ছেড়ে দিয়েছে, আমাদের তো এখানে করার কিছু নাই। মূল বিষয় হচ্ছে যে এখানে যারা অপরাধী ছিল, যারা পরিদর্শক ছিল, যারা দিনের পর দিন এই সমস্ত অনিয়ম হতে দিয়েছে, তাদেরকে সাজা দেন। সরকারি প্রতিষ্ঠানের লোকগুলো কি করেছে? তাদেরকে তো কোনো সাজা দিচ্ছেন না আপনি। আপনি কর্তৃপক্ষকে সাজা দেন কেন এই অনিয়ম অবিচার করা হবে এই হসপিটালটিতে, কিন্তু হঠাৎ করে আপনি যে বন্ধ করার জন্য ইয়ে দিলেন, সেখানেও দেখেন একটা ধোঁয়া ধোঁয়া তোলা আছে। আপনি বন্ধ করতে বলেছেন, তাহলে একটা নির্দিষ্ট টাইম দেবেন যে অত তারিখের পরে এই হসপিটালটি আর কার্যকর হবে না। ঠিক আছে, এখন যারা চিকিৎসা নিচ্ছে চিকিৎসা নিয়ে যাবে গিয়া, কিন্তু কালকে রাত থেকে সেখানে দেখেন হাঙ্গামা তৈরি হয়েছে যে 2 ঘন্টা আগে আমার অপারেশন হয়েছে, সেই লোক আমাদেরকে বলছে বেরোয় যাওয়ার জন্য। আদ্দিন হসপিটাল কিন্তু দুর্বৃত্ত পালে, এরাও অনেক দুর্বৃত্ত। এরা মিডিয়ার উপর যেভাবে আক্রমণ করেছে তাতে বোঝা যায় যে এরা এক ধরনের গোষ্ঠীকে পালতেছে। এরা সেই জামাতে ইসলাম, সেই ইসলামী ব্যাংক স্টাইলে কিছু নিজস্ব কিছু লোক লাগিয়ে দেয় জি। এবং প্রোপাগান্ডা তৈরি করার জন্য। সো হসপিটাল কর্তৃপক্ষকে নিশ্চয় বলে নাই, সরকার নিশ্চয় বলে নাই যে আজকে রাতে বেরোয় যেতে হবে। তারা যদি সেরকম কোনো রোগীদের বলে থাকে তাহলে সেটা চরম অন্যায়। এভাবে তো কেউ কেউ বের করতে পারেন না। আপনি আপনি একটা নির্দিষ্ট টাইম থাকবে, আপনি যান। এবং আমি আরেকটা টক শোতে বলেছিলাম, আমি লিখেছিলামও, এই যে আদ্দিন বা আল বারাকা, আল কি ইসলামী অমুক নাম দিয়ে দিয়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, এটা তো অন্যায় কিছু নয়, আপনি একটা নাম ইসলামিক নাম দিতে পারেন। কিন্তু ইসলামিক নামের কাকতালীয় ভাবে ইসলামিক নামে যত প্রতিষ্ঠানগুলো আছে, এগুলাতে 2 নম্বরই বেশি হচ্ছে, এগুলাতে লোক ঠকানো বেশি হচ্ছে। এখানে এখানে গিয়ে চিকিৎসার নামে মানে মানে ইয়ে হবে, মানে কি বলবো, অন্যায় শিকার হয়। আমি নিজে এটার একটা শিকার, মগবাজার, আমি নামটা ভুলে গেছি, যে আপনি এফডিসির দিকে, মগবাজার থেকে এফডিসির দিকে যাওয়ার পথে হাতের বাঁয়ে যে হসপিটাল, আচ্ছা, আমার আচ্ছা, বারাকা, বারাকা, বারাকা। আলবারাকা, হ্যাঁ। টাউটের টাউট একটা প্যাকেজ দেওয়া দিয়েছে আমাকে, সামান্য একটা সেলাইয়ের জন্য 10,000 টাকা নিয়ে নিয়েছে আর বাড়তি। তো এগুলো হচ্ছে যে সবগুলো পাটপাড়ি প্রতিষ্ঠান, এগুলা এগুলা চিকিৎসার নামে ধর্মকে ব্যবহার করছে। আপনি ধর্মকে ব্যবহার করছেন কেন? এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান, একটা ইয়ে। ঠিক আছে, আপনি ধর্মীয় নাম দেন, সাপা দেন, অমুক দেন, তমুক দেন, আপনার ইচ্ছা, কিন্তু ধর্মকে এখানে লেবাস হিসাবে যাতে না আসে। আপনি চিকিৎসাটা ঠিক মতো দেন, ধর্মকে বিক্রি করেন না এখানে। এখন অনেকে আবার খেপে যাবে আপনি ধর্মের বিরুদ্ধে, আরে এটা ধর্মের প্রতিষ্ঠানটা তো না, এটা ধর্মের বিরুদ্ধে তো যাওয়ার কিছু না। হ্যাঁ, এটাও এক ধরনের অপপ্রচার। আপনি যখন ধর্মীয় ধর্মীয় নামধারী প্রতিষ্ঠানগুলোকে কিছু বলেন, আপনাকে আবার বিধর্মী বানিয়ে দেবে, আপনাকে আবার মুক্তার বানিয়ে দেবে। কালকে রাতেই আমরা একটা টক শোতে এটা নিয়ে কথা বলছিলাম, আমাদের কমেন্টে গিয়ে দেখলাম যে এই যে জামাতের লোকজন আক্রমণ করছে যে না, এরা ধর্ম নিয়ে এদের আপত্তি, ধর্ম নিয়ে কোনো আপত্তি নাই রে ভাই। ধর্ম নিয়ে আপত্তি থাকলে আমি ব্যক্তিগতভাবে 2 বার হজ করে আসবো কেন? এগুলো হচ্ছে যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়ী মনোবৃত্তির কারণে এগুলো হয়। এখন যে আবদিন হাসপাতালের বিরুদ্ধে যেটা বলার কথা, সেটা হচ্ছে তাদেরকে বন্ধ করা যাবে না। এই বন্ধ করাটা অনিয়ম, অন্যায়। সরকার যেটা করতে পারে তাদেরকে উচ্চ মাত্রায় জরিমানা করবে। সরকার যেটা করতে পারে তার প্রতিষ্ঠানের, তার যারা যারা এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল, বছরের পর বছর অবহেলা করেছে, দেখেন এই হসপিটালটিকে, তাদেরকে সাজা দেবে।
এবং বড়জোর তারা একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারে, তাও না? হ্যাঁ, এটা 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 হতে পারে। আপনি যদি মনে করেন যে এটা ঠিক মতো চলছে না, আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে থাকেন, যদিও দেখা যায় যে আপনার অ্যাডমিনিস্ট্রেটর যারা নিয়োগ দেন ওগুলো আরেকটা অপদার্থ, সেগুলো আরো ডক্টর জাহিদুর রহমান উনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন, যেহেতু এই নির্বাচনটা হচ্ছে নির্দলীয়ভাবে এবং যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো নির্বাচনের আগে যদি কোনো মামলা না থাকে এবং উনি যদি নির্বাচনের ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারেন তাহলে উনি নির্বাচন করতে পারবেন। এখন উনি যদি আওয়ামী লীগের কোনো নেতা হন, কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন রাজনীতিতে সক্রিয় নয়, উনি যদি আওয়ামী লীগের রাজনীতিটা না করে কেবল নির্বাচনটা করেন এবং নির্বাচনী প্রচার করতে এসে যদি আওয়ামী লীগের স্লোগান না দেন, আওয়ামী লীগের রাজনীতি না করেন, তাহলে উনি ওনার নির্বাচন করার ক্ষেত্রে ডক্টর জাহেদ কোনো অসুবিধা দেখছেন না। তো এইটা নিয়েই আমি কন্টেন্টটা করেছিলাম। তো সে ব্যাপারে যতগুলি কমেন্ট এসেছে আমি এখান থেকে কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নাজমুল হাকিম লিখেছেন, মাসুদ কামাল ভাই, ডাক্তার জাহিদের কথার কি মূল্য আছে? কারণ প্রথমত উনি ইতিপূর্বে জোর গলায় বলেছিলেন তেলের দাম বাড়বে না, অথচ কদিন পরেই বেড়ে গেল। দ্বিতীয়ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের একটা মন্তব্য সম্ভবত আপনার চোখে পড়েনি। উনি গতকাল বলেছেন আওয়ামী লীগের পদধারী নেতারা স্থানীয় সরকার নির্বাচনের কোনো পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে না। মানে এটা যদি হয়ে থাকে, আমার আসলে ওটা চোখে পড়েনি। এটা যদি হয় তাহলে তো আমি দেখছি যে দলের মধ্যে একটা আপনার দু ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি। আমি বিএনপিকে অনুরোধ করব, আপনারা যে কথাটাই বলেন আলোচনা করে বলেন এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক একজন এক এক কথা বলেন না। তাহলে মানুষের মধ্যে যেমন বিভ্রান্তি ছড়ায়, তেমনি আপনাদের দলের উপরেও কিন্তু মানুষের আস্থাটা কমে যায়। হ্যাটফিল্ড বয়, মাসুদ ভাই সালাম নেবেন, প্রত্যেকের নামে কমপক্ষে একটা করে মামলা আছে আর এই অজুহাতে সবার নমিনেশন বাতিল করে দেবে। এ ধরনের মন্তব্য আরও কয়েকটা আছে, আমি একবারই পড়ি। মোহাম্মদ হিয়া লিখেছেন, সরকারের এই টোপ আওয়ামী লীগকে গিলাতে পারবে না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে হবে, স্বৈর শাসকের অর্ডারে আওয়ামী লীগ নির্বাচন করবে না। বোরহান সুবাহান লিখেছেন, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি নির্বাচন করতে চাই। আমার উপজেলায় কিন্তু আমার বিরুদ্ধে তো জুলাইয়ের ভুয়া মামলা আছে। আমি নির্বাচনী প্রচারণা করার সময় ওই মামলার ওয়ারেন্ট দেখিয়ে যদি আমাকে গ্রেফতার করা হয় তাহলে আমি নির্বাচনটা কেমনে করব? আপনার মাধ্যমে আমি সরকারের কাছে এটা জানাতে চাই। এখন মামলা ভুয়া কি ভুয়া না, এটা তো আসলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টের পাওয়া যাবে না। কাজে আপনার ব্যাপারটা আমি মনে হয় না যে খুব একটা সহজ হবে। আব্দুর রহিম লিখেছেন, মনোনয়ন সশরীরে দাখিলের শর্ত কি থাকবে? যদি থাকে তবে বিএনপির পক্ষ হতে ফরম জমা দিতে যাবার সময় কোনো বাধা দেওয়া হবে না, এবং যদি কেউ সহিংসতা করতে চায় তবে সরকার নিরপেক্ষ ব্যবস্থা নেবে কি, নাকি মুখের কথা মুখে রেখে গণতন্ত্রকে তাচ্ছিল্য করা হবে? দেখেন, এই আশঙ্কাটা কিন্তু আসলেই থাকছে। ব্যাপারী আলামিন লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, সরকার কি বললো কিচ্ছু যায় আসে না। ওই এলাকার সংসদ সদস্য ক্ষমতাবান নেতারা যাকে সাপোর্ট দেবে সেই পাশ করবে। সাধারণ আওয়ামী লীগের কেউ যদি দাঁড়ায় তাকে শান্তিতে 1 মিনিটও থাকতে দেবে না সরকার, যার দেশ ও তার। বন্যা আক্তার লিখেছেন, আওয়ামী লীগ যে কোনো সুযোগে মাঠে নামতে পারলে বিএনপি জামায়াতকে হোয়াইট হাউস করে ছাড়বে। তাজুল ইসলাম লিখেছেন, আরে ভাই, ওইটা বিএনপি ভয়ে কাজ করছে, কারণ আওয়ামী লীগের ভোট যদি জামাতের ঝুড়িতে পড়ে কোথাও একটি মেম্বারও হতে পারবে না। যে লেখাটা এলোমেলো, কিন্তু মূল যে বক্তব্যটা এখানে আমি যেটা পেলাম এই কয়টা থেকে, সেটা হলো যে মুখে তারা বলছে বটে, কিন্তু আসলে আওয়ামী লীগের লোকজনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়াটা খুব সহজ হবে না বলে আমার এই দর্শকরা মনে করছেন। নানা রকম ক্যারিকেচার করে হয়তো আওয়ামী লীগের লোকদেরকে হয়রানি করা হবে, অথবা বাতিল করা হবে, অথবা নানা ধরনের বাধার সৃষ্টি করা হবে। এগুলি হোক, এটা আমরা আসলে চাই না। আমি নিজে বহুবার বলেছি, আমি সবসময় চাই, আমরা সবসময় চাই যে দেশে একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে উঠুক, যে কোনো নির্বাচনে সকল দল মত সবাই অংশ নেওয়ার সুযোগ পাক।
এটা যদি না পায় তাহলে আলটিমেটলি এটা কিন্তু আরেকটা স্বৈর শাসনের দিকেই দেশটা যাবে বলে আমি মনে করব। মোহাম্মদ খালিকুজ্জামান লিখেছেন, মাসুদ কামাল ভাই, বিষোদ্গার করা এদেশে রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করেছে, বিএনপিও করেছে, আর বর্তমান প্রজন্ম তো তাকে অশ্লীল বাক্য দিয়ে অলঙ্কৃত করেছে। নারীর জননেন্দ্রিয় ছিঁড়ে ওসমান শরীফ আবার অমরত্ব লাভ করেছে। কি করবেন? কিচ্ছু করার নাই, হতাশ হওয়া ছাড়া। শুভ লিখেছেন, জনাব জাহিদুর রহমান এক টকশোতে বলেছিলেন তিনি আওয়ামী লীগকে দলই মনে করেন না। তখন আমার মনে হয়েছে এই ধরনের মানসিকতাই আমাদের দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। এক পক্ষ অন্য পক্ষকে দল মনে করে না, কেউ আবার ভিন্ন মতের মানুষকেও গ্রহণ করতে চায় না। যতদিন নেতাদের মধ্যে এই অসহিষ্ণু মানসিকতা থাকবে ততদিন দেশের রাজনীতিতে সুস্থ পরিবেশ আসবে না। অল ইন ওয়ান লিখেছেন, যে দল যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সেই দলের রাজনীতি ভবিষ্যতে তত বেশি সহজ হবে। আপনি বলেছেন বটে, কিন্তু আমার কেন যেন মনে হয় না এটা হবে। কারণ আমি মনে করি ধৈর্য তো অনেকে ধারণ করবে, তাহলে তারা পরবর্তীতে আবার ভালোও করলো, কিন্তু দেশের লাভটা কী হলো? আমরা তো চাই যে সকল দলই যার যার মতো করে রাজনীতি করবে, যার যার বক্তব্যকে সামনে নিয়ে আসবে। এখন আওয়ামী লীগকে দৌড়ানোর উপরে রাখানো হয়েছে। এখন যদি আপনি কি বলেন আওয়ামী লীগকে যে আপনার ধৈর্য ধরে 10 বছর চুপচাপ থাকেন, তো সেটা কি ঠিক হবে? আমি জানি না, হতে পারে। সোহাগ জোয়ারদার লিখেছেন, জামায়াত এবং ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি তার স্বকীয়তা হারাচ্ছে। মোয়াজ্জেম হোসেন লিখেছেন, বারের নেতারা দলের হাইকমান্ডের সম্মতি নিয়ে আওয়ামীপন্থীদের নির্বাচনের বাইরে রেখেছেন বলে আমার মনে হয়। এই আশঙ্কাটা কিন্তু অনেকে করেছেন। অনেকে ভাবছেন যে বার নির্বাচন যেটা হয়েছে, এবার সুপ্রিম কোর্ট বারে যে নির্বাচনটা, যেখানে আওয়ামী লীগের প্রার্থীদেরকে সম্পূর্ণ নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তাদের ধারণা এটার সঙ্গে বিএনপির হাইকমান্ডের যোগাযোগ আছে। বিএনপি হাইকমান্ড চেয়েছেন বলেই তারা এরকম করেছেন। যদি সেটা হয়ে থাকে, আমি কিন্তু সেটা রাজনীতির ক্ষেত্রে একটা অশনি সংকেত হিসাবেই বিবেচনা করব। ওই একই বিষয়ে আরেকটা মন্তব্য রেখেছেন রুহুল আমিন, তিনি লিখেছেন, তারেক রহমানের ইশারা ছাড়া কি সুপ্রিম কোর্টের ঘটনা ঘটেছে? আমি সেই কথাটা আগেও বলেছিলাম, এখনও বলছি যে দেখুন, যা কিছুই ঘটবে বিএনপি অথবা বিএনপির অঙ্গ সংগঠন অথবা যারা বিএনপিকে সমর্থন করে সেই সমস্ত ব্যক্তিরা যা কিছু ঘটাবেন এই সমাজে, আলটিমেটলি এই সব কিছুর প্রভাব যেয়ে পড়বে তারেক রহমানের উপর। কাজেই তারেক রহমানকে এবার সতর্ক হতে হবে যে কে কাজ করছে। হয়তো তারা করছে নিজের স্বার্থে, কিন্তু দায়টা কিন্তু নিতে হচ্ছে তাকে। ইকবাল মেহেদি লিখেছেন, জনাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পান থেকে চুন খসে পড়লে তারা যে আন্দোলন করে, প্রতিবাদ মিছিল করে, মশাল মিছিল করে, কিন্তু আমেরিকার সাথে গোলামির চুক্তি ও হামে 3,000 শিশুর মৃত্যু ও 90,000 শিশুর আক্রান্ত হওয়ার পরও তারা কোনো কথা বলেনি। এর রহস্য কী? এটা নিয়ে আপনার গবেষণা ও বিশ্লেষণ চাই। বা এটা গবেষণা ও বিশ্লেষণ দরকার নাই, এটা বলাই যায়। কারণ তাদের মূল দল চায় না। আমি আগেও বলেছি, আমাদের ছাত্র দলগুলো, ছাত্র সংগঠনগুলো আসলে মূল দলের লেজুরের মতো কাজ করে। ধরেন আপনি একটা প্রাণী, গরু বলেন, গরুর একটা লেজ আছে। এই লেজটা কি আপনি নড়বে নাকি গরু নাড়ালে পরে নড়বে? ভাবুন এইভাবে। তো এরা যদি মূল দলের লেজ হয়, তাহলে মূল দল যদি বলে তাহলে লেজ নড়বে, ছাত্র সংগঠন চিৎকার চেঁচামেচি করবে। আর যদি মূল দল চুপ থাকে তাহলে ওখানে ওরাও চুপ থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমাদের মূল যে দলগুলো, কি বলেন বিএনপি, কি বলেন জামাত ইসলামী, এরা তো মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা বলবে না। এই কারণে তারা তো চুক্তির সঙ্গে ছিল। এই চুক্তির সঙ্গে বিএনপি এবং জামাত ইসলাম জড়িত। এটা তো ডক্টর খলিলুর রহমান নিজেই বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে তাদের সঙ্গে আলাপ করেই তারা চুক্তি করেছে। কিন্তু যদি এই দল চুক্তির সঙ্গে জড়িত থাকে, দেশ বিক্রি বলেন আর গোলামি চুক্তি বলেন, যাই বলেন আপনি, তার সঙ্গে যদি এই দুটো দল জড়িত থাকে, তাহলে এই দুটো দল কথা বলবে কেন? এখন যদি এই দুটো দল কথা না বলে, তাহলে তাদের ছাত্র সংগঠনই বা কথা বলবে কেন? যেটা আপনি দেখছেন যে ছাত্র সংগঠন কেউ কোনো কথা বলছে না, এর মূল কারণ হলো যে ওনারা যাদের লেজ, তারা তো কিছু বলছে না, তারা তো লেজ নাড়াচ্ছে না। লেজ নাড়ালে লেজ নড়বে না। এটা শেষ মন্তব্য। এই মন্তব্যটা লিখেছেন ক্যাপ্টেন আইয়ান।
লিখেছেন যে মাসুদ কামাল ভাই, আপনাকে অনেক ভালোবাসতাম, নিয়মিত আপনার অনুষ্ঠানমালা দেখতাম, কিন্তু আপনি টেলিভিশন চ্যানেলে পুরো ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। ভালো খারাপ সব জায়গায় আছে, কিন্তু আপনি ঢালাওভাবে সবাইকে অপমান করেছেন। হ্যাঁ, এই মন্তব্যটা নিয়ে আসলে অনেকগুলো মিডিয়াতে এরই মধ্যে বলাবলি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, ডাক্তাররা মানববন্ধন করছেন, মিছিল করছেন, অনেক কিছু হচ্ছে আমি দেখছি। এখানে আমি একটা কথা বলি, যারা এগুলো করছেন আমার ধারণা তারা কেউই আসলে আমি কি বলেছি পুরোটা দেখেননি। দেখলে তারা এতটা এরকম ঢালাও মন্তব্য করতে পারত। আপনার কাছেও আমার ধারণা, আপনারও ধারণা যে আপনি পুরোটা দেখেছেন কিনা আমি জানি না। আমি পুরো ডাক্তার সমাজের জন্য কথাটা বলিনি। আপনি দেখবেন ওখানে বলা হয়েছে, শুরুতেই আমি বলেছি যে কমনলি একটা শব্দ ইউজ করা হয়েছে। কমনলি অর্থ কী? সাধারণভাবে, মানে সবাইকে বলা হয়নি, কিন্তু মাথায় রাখবেন। আবার শুরুতেই আমি বলার আগে একবার সরিও বলে নিয়েছি, যাক সেটা ব্যাপার না। তারপরেও আমি এটা নিয়ে একাধিক ব্যাখ্যা দিয়েছি। আমারই এই অন্য মঞ্চকে চ্যানেল আছে আমার, সেই চ্যানেলের ডাক্তার আব্দুল নূর তুষারের সঙ্গে আমি একটা ইন্টারভিউ করেছি, এবং সেই ইন্টারভিউর মূল বিষয় ছিল এটা। ওখানে আমি ডিটেল আমার বক্তব্য আমি বলেছি যে আমার কোথায় আমি কি বলেছি, কেন বলেছি, এবং বলতে যে কোনো শব্দ চয়ন আমার ভুল হয়েছে কিনা সেটাও আমি বলেছি। আমি আপনাকে প্লিজ অনুরোধ করব ওই অনুষ্ঠানটা একবার দেখেন, তাহলে আমার ধারণা আমাকে আপনি অনেক ভালোবাসতেন, এখন বাসেন না, এটা মনে হয় এই কারণে অন্তত হবে না। অন্য কোনো কারণে আপনি আমাকে ভালো নাও বাসতে পারেন, কিন্তু এই কারণে ভালো না বাসার কোনো কারণ আমি দেখি না।